এবার সমন্বয়কদের শেষ রক্ষা হলো না, ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছেন আওয়ামী লীগ। মধ্যরাতে আবারও সমন্বয়কদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগ, এতে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, একজন গুলিবিদ্ধ সহ অন্তত 5 জন আহত হয়েছেন। খুবই খারাপ একটা সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মীরা আছেন বা নেতারা আছেন। আমি যখন নিউজটি করছি লাইভ সাপোর্টে আছে আরাফাত, একটা উইকেটের পতন হয়ে গেছে। এখন দেখেন এগুলার ফলে আসলে কি কি ঘটবে জানি না, এটা একটা মার্ডার কেস ক্রিয়েট হবে। সংঘর্ষে আহত 10, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো সেনাবাহিনী, পুলিশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করলেন, আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই। অর্থাৎ শেখ হাসিনা পালালেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা পালাতে পারবে না। ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে সমন্বয়কদের একটা উইকেট ফালাই দিল আওয়ামী লীগের ছাত্রলীগ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করতেছি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, সমন্বয়ক লাইভ সাপোর্টে আছে, যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন। তাদেরকে বেধড়ক পিটিয়েছেন, তাদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী। সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়ক সার্জিস হাসনাত তারাও বারবার হামলার শিকার হচ্ছেন এই ছাত্রলীগের মাধ্যমে। গভীর রাতেও তাদের উপর হামলা করা হয়েছে। দর্শক মণ্ডলী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলেই। তাছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমন্বয়কদের বারবার সাবধান করতেছেন। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত খোলাসা হবেন। তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। খুবই খারাপ একটা সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মীরা আছেন বা নেতারা আছেন। আমি যখন নিউজটি করছি লাইভ সাপোর্টে আছে আরাফাত। এই সে আরাফাত যে গতকালকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে গিয়েছিল। তারপর সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা পরিকল্পিতভাবে ছাত্রদের বক্তব্য যে মাইকে ঘোষণা দিয়ে লোকাল মানুষকে তারা বলছে যে এখানে ডাকাত পড়ছে। আবার লোকাল মানুষ হোক আওয়ামী লীগের হোক, দাবি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরাই করছে। তো বেধড়কভাবে পিটিয়েছিল। গতকালকে বলছে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ওই 3 জনের মধ্যেই একজন ছিল আরাফাত। আরাফাত এই মুহূর্তে আল্লাহর জিম্মায় আছে, এক ধরনের আমরা বলতে পারি। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়ে গেছে। ডাক্তার বলছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, চিকিৎসার আর কোনো কিছু আমাদের হাতে নাই, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তো যতটুকু বোঝা যাচ্ছে ছেলেটা হয়তো আর বাঁচবে না। আরেকজনের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, কাশেম। দর্শক, এই মুহূর্তে আমরা আমাদের গণমাধ্যম থেকে দেখছি যে গাজীপুরের দক্ষিণ খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাড়িতে যে গতকালকে ভাঙচুরকে কেন্দ্র করে পাল্টা হামলার ঘটনা ঘটেছে, সেখানে গুরুতর আহত আরাফাতকে এই মুহূর্তে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের যিনি পরিচালক আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি তথ্য জানিয়ে বলছেন যে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন গাজীপুরে হামলার ঘটনায় আহত 8 জনের মধ্যে 2 জনকে রাখা হয়েছিল আইসিইউতে। আর তাদের মধ্যে একজনের অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আর বাকি যে 6 জন আছে তাদের মধ্যে তাদেরকে রাখা হয়েছে আপনার বার্ন ইউনিটে, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত বিশেষায়িত ওয়ার্ড। আমি জানতাম না যে এরকম হাসপাতালে ওয়ার্ড আছে কিনা, যে বৈষম্য বিরোধী ছাত্রদের জন্য আলাদা চিকিৎসার জন্য একটা ওয়ার্ড করা হয়েছে। আচ্ছা, তো পরিচালক বলছেন আহতদের চিকিৎসার জন্য 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হবে। আর আগামীকালকে থেকে মেডিকেল বোর্ড তাদের সার্বিক চিকিৎসারও ব্যবস্থা করবেন। আর যিনি আইসিইউতে ডিউটিরত চিকিৎসক আছেন ডাক্তার সৌমেন দে, তিনি বলছেন যে গতকালকে আমাদের এখানে কাশেম, যার বয়স 17, এবং ইয়াসিন আরাফাত সাগর, যার বয়স 25, এই নামে 2 জন রোগী রয়েছে। এর মধ্যে কাশেমকে প্রথম দিন আনা হয়েছিল, আর রবিবার দিবাগত রাত 3:30টার দিকে খুবই গুরুতর মুমূর্ষ অবস্থায় আনা হয়েছিল ইয়াসিন আরাফাতকে। তো কাশেমের মাথায় অপারেশন করা হয়েছে, তিনি কিছুটা ভালোর দিকে, কিন্তু ইয়াসির আরাফাতের অবস্থা অবনতির দিকে। আর এই কারণে তাকে সর্বশেষ লাইফ সাপোর্টে নেওয়া হয়ে গেছে। তো ডাক্তার বলছেন আমরা যথাসাধ্য চিকিৎসা দিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এই পর্যন্ত আমরা যতটুকু দেখছি লোকালি যে সকল রোগীকে লাইফ সাপোর্টে নেওয়া হয় 99% মানুষ এই ক্ষেত্রে মারাই যায়। আপনার ক্লিনিক্যালি জিন্দা বললো, ব্যক্তিগতভাবে আমরা নর্মালি সবাই মনে করি লাইফ সাপোর্টে যে লোকটা গেছে তিনি মারাই গেছেন, মেশিনারিজ তাকে টিকাই রাখছে। তো আমরা আরাফাতের জন্য দোয়া করি। আর বাকি 6 জন যারা আছে তাদের মধ্যে আছেন কাজী ওমর হামজা, শুভ শাহরিয়া, ইয়াকুব আলী, আব্দুল ইমন, সাব্বির খান হিমেল। তারা সবাই মাথায় ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত আছেন। এখন এই নিউজ গণমাধ্যমে আসার পর কমেন্টের মধ্যে আওয়ামী লীগের অনুসারীরা উল্লাস করছেন। আমাদের যে নিউজ লাইনের হেডিংটা, এটাও একটা কমেন্ট থেকে নেওয়া, যে একটা উইকেটের পতন হয়ে গেছে। এখন দেখেন এগুলার ফলে আসলে কি কি ঘটবে জানি না, এটা একটা মার্ডার কেস ক্রিয়েট হবে, অনেক মানুষ এই মামলার আসামি হবেন। আর অপরদিকে আজকে এমনি তো গাজীপুর গ্রাম পুরুষ শূন্য হয়ে গেছে। ছাত্ররাও যারা আছেন অতি উৎসাহী ভূমিকা থেকে বিরত থাকুন। দেশকে স্বাধীন করছেন দ্বিতীয়বারের মতন আপনাদের ভাষায়। তো এই স্বাধীন দেশে আপনি নিজে ফেসিবাদ কায়েমের জন্য চেষ্টা করবেন, তখন কিন্তু পাল্টা ঘটনা ঘটে যাবে। এই যে ঘটছে, দেখেন কার কি হয়েছে, যে ছেলেটা এখন মারা যাচ্ছে, যারা আহত হয়েছে মুমূর্ষ অবস্থায় আছে, চিকিৎসা চলতেছে, বাট তার পরিবারের কি হবে?
অপশক্তির প্রয়োগ করতে যায়েন না। সারা বাংলাদেশে যেগুলা ঘটছে সবগুলো কিন্তু কাম্য না। এটাকে এক শ্রেণীর মানুষ আমরা উৎসাহ দিচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা উৎসাহের কাজ না। এখন করতে গিয়ে কি হইলো, নিজের জীবনটাই চলে যাওয়ার পথে। আপনাদের মৃত্যু নিয়ে আবার বাকিরা রাজনীতি করবে, আরে আমাদের অমুক মরে গেছিল, তমুক, এর জন্য এটা দরকার, রাজপথে আন্দোলন, এগুলোর পলিটিক্যাল অ্যাডভান্টেজ হবে, কিন্তু আপনার কি হবে? দোয়া করি ইয়াসারকে, আরাফাতকে আল্লাহ সুস্থ করে দিন। শেখ হাসিনা পালালেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা পালাতে পারবে না। গয়েশ্বরচন্দ্র রায় একটা কঠিন হুমকি দিয়েছেন, নতুন একটি বক্তব্য সামনে এনেছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, শেখ হাসিনা পালাতে পারলেও রাষ্ট্র ও নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত তারা দেশ ছেড়ে পালাতে পারবে না। দর্শক, এই বক্তব্যের অনেকগুলো দিক আছে, অনেকগুলো ব্যাখ্যা আছে। কেন এই কথা বলা হচ্ছে? বলা হচ্ছে এই কারণে, বিএনপির ভেতরে একটি বড় ধরনের সংশয়, সন্দেহ যে নির্বাচন নিয়ে অনেকে খেলছে। নির্বাচন যাতে অনেক দেরিতে হয়, বিএনপির যাতে শক্তি ক্ষয় হয়, অন্য একটি শক্তি যাতে সামনে চলে আসে এবং তারা যাতে রাষ্ট্র ক্ষমতায় আসে, তেমন একটি আয়োজন চলছে। সেই আয়োজনে অনেকে পেছনে পেছনে বাতাস দিচ্ছে। অর্থাৎ নির্বাচনকে বিলম্বিত রেখে করে সংস্কার এবং বিচার এই মূলা সামনে নিয়ে আসা হচ্ছে, প্রতিদ্বন্দ্বী করা হচ্ছে। সংস্কার এবং বিচারকে নির্বাচনের বিপক্ষ শক্তি বানানো হচ্ছে। এতে বিএনপি একটা চরম অস্বস্তির মধ্যে আছে। অনেকে সন্দেহ করছে যে এর পেছনে অন্য উদ্দেশ্য হচ্ছে। যেমন দেখেন, শেখ হাসিনা কি করত? নির্বাচনের বিপক্ষে সে দাঁড় করিয়েছিল উন্নয়ন তত্ত্বকে। অর্থাৎ বলছে যে উন্নয়নটাই আসল, নির্বাচনটা হলো গতানুগতিক। নির্বাচনের বিপক্ষে তিনি বলতেন না, তিনিও বলতেন যে হ্যাঁ নির্বাচন তো হবেই, কিন্তু সবচেয়ে বড় দরকার হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তির নির্মূল হওয়া, রাজাকার শক্তি নির্মূল হওয়া। তার মানে জামাত বিএনপি নির্মূল হোক, উন্নয়ন সামনে, নির্বাচন পিছনে, এমন একটা তত্ত্ব কিন্তু তখনও। তার মানে শেখ হাসিনার শাসনামলে নির্বাচনও গুরুত্বপূর্ণ ছিল না। এখনো কেউ কেউ বলতে চাচ্ছেন যে নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার, নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিচার। অথচ সংস্কার, বিচার সহ সমস্ত বিষয়গুলো হচ্ছে নির্বাচনের সঙ্গে জড়িত। অর্থাৎ একটা স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা যত ভালো সংস্কার করতে পারে। এখন সংস্কার যদি কেউ না করে সেটা অন্য কথা। এখন অন্তর্বর্তী সরকার সংস্কার করলো, কেউ মানলো না। অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় বিশৃঙ্খলা, গোলযোগ, মানে জ্বালাও পোড়াও ধ্বংসযজ্ঞের একটা মহোৎসব চলছে। তো এটা একটা সিটিং গভর্নমেন্টের সময় কি এটা কি কাঙ্ক্ষিত? সিটিং গভর্নমেন্টকে কেন বলতে হয় এগুলি অনাকাঙ্ক্ষিত বা অনভিপ্রেত? তো সুতরাং বিষয়টা হলো যে রাজনৈতিক দল বা শক্তিগুলো যদি সেই সংস্কার যদি না করে, যদি বিচার ত্বরান্বিত না করে, বিচারটা যদি হয় শুধু রাজনৈতিক উদ্দেশ্যে, যেটা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ তো বিচার করেনি, সে হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে বিএনপি জামাতকে নিঃশেষ করার প্রকল্প হাতে নিয়েছে। আর তো কিছু না, এগুলো তো কোনো স্বচ্ছ বিচার ছিল না। বিচার হচ্ছে শেখ হাসিনা যেটা বলতো সেই অনুযায়ী বিচার হতো, এটা কোনো বিচার না। তো সত্যিকারের বিচার, সত্যিকারের সংস্কার, সত্যিকারের পরিবর্তন এটা কে আনবে? নির্বাচিত সরকার নাকি অনির্বাচিত সরকার? নির্বাচিত সরকার, নিয়ম অনুযায়ী, নিয়ম মাফিক চলতে হবে। এখন সেখানে ঘাটতি থাকতে পারে, সেখানে গ্যাপ থাকতে পারে, বলতে পারে যে অতীতে তো হয়নি। তো অতীতে হয়নি বলে কি আমি কি নির্বাচনটা ধ্বংস করে দেবো, গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেবো? সেই কাজটা তো আওয়ামী লীগ করছে। এইসব বিষয় নিয়ে অনেক বিতর্ক আছে এবং বিএনপির মধ্যে সেই বিষয়টা জানা পাচ্ছে যে বোধহয় নির্বাচন নিয়ে রাষ্ট্র নিয়ে অনেকে খেলাধুলা করছে। রাষ্ট্রকে এমন দিকে ধাবিত করা হচ্ছে যাতে নির্বাচনের বাইরে অন্য কিছু হোক এবং সেভাবেই যাতে দেশ চলতে পারে। অনেকে মনে করতে পারে যে নির্বাচন হলেই তাদের মানে দম ফুরাবে, তার মানে তাদের আর কোনো গুরুত্ব থাকবে না। সুতরাং নির্বাচন বাদ দিয়ে যতখানি সময় অতিবাহিত করা যায়। তো সেই কারণেই এটা এক ধরনের, আমি বলবো যে তিনি যেটা বলছেন, রাষ্ট্র ও নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের দেশ ছেড়ে পালাতে হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। অদৃশ্য শক্তিকে মোকাবেলায় আবারও জনগণকে রাজপথে নামতে হবে বলে মন্তব্য করেন। তার মানে জনগণ অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়ছে। হ্যাঁ, তারা মুখে বলছে না তো, কিন্তু আকারে ইঙ্গিতে নির্বাচনটা নিয়ে খেলাধুলা করা হচ্ছে। নির্বাচনের বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে সামনে আনা হচ্ছে না। বিএনপি সংস্কারের বিরোধী নয়, কিন্তু এই মুহূর্তে বাস্তবতা বিবেচনা করতে হবে। সংস্কারের অজুহাতে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার অভিপ্রায় আছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, দীর্ঘদিন পরে এখন কেন সারা দেশে হামলা হচ্ছে তা নিয়েও জনমনে প্রশ্ন আছে। অর্থাৎ 6 মাসের মাথায় শেখ হাসিনার একটা বক্তব্য কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হলো, এটা কি খুব কাঙ্ক্ষিত? সেই পরিস্থিতির পরে এখন অপারেশন ডেভিল হান্ট করা হচ্ছে। শুরুতে কেন চুপচাপ থাকালো? শুরুতে কেন এই পরিস্থিতি তৈরি করা হলো? এখন স্বৈরাচারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করতে হবে, সচেতন করতে হবে। কিভাবে? সেটা হচ্ছে একটা ভালো নির্বাচন। অর্থাৎ তোমরা ভালো নির্বাচন দাওনি, ভালো শাসন দাওনি, এখন আমরা ভালো নির্বাচন দেব এবং ভালো শাসন দেব, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা কার্যকর করব। এটাই তো মানে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ। নাকি শেখ হাসিনা ঘর বাড়ি যে সমস্তগুলি ধ্বংস করেছে সেগুলি ধ্বংসের পর ধ্বংস করতে থাকবো, রাজপথে প্রকাশ্যে সেই বাড়ি ঘরদর ভেঙে তার ইট পাথর রড সিমেন্ট নিয়ে যাব? এটা কি কোনো সভ্য দুনিয়ায় একটা নিয়মমাফিক সরকার, একটা আইনানুগ সরকার, যার প্রশাসন আছে, পুলিশ আছে, তার সামনে এগুলি কি চলতে পারে? এগুলি কি প্রশ্রয় দেওয়া যেতে পারে? পারে না।
আর এগুলির ব্যাপারে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয়নি। কোনো এক অংশ মনে করলো যে এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে, বাস নেমে গেল। এটা হয়? এটা মানে এই সরকার কার সরকার? এই সরকার কি মানে কি ভাসমান সরকার? এই সরকারের কি কোনো মানে ওহী থেকে নাজিল হয়েছে নাকি? মানে কিভাবে হলো যে যেভাবে টেম্পো দেবে সেভাবে চলতে থাকবে? এই সরকার সবার মতামত নিয়ে চলবে। তো আজকে গত কয়েকদিন থেকে যে পরিস্থিতিটা, এটা কার মতামত ছিল? এটা বিএনপির সম্মতি ছিল? বিএনপির মতো প্রধান একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে চলতে পারে সরকার? চলা উচিত? অনেকগুলো ভাবনা আছে। এই জন্য এই সমস্ত ঘটনাগুলো নিয়ে বিএনপির মধ্যে কিন্তু ক্রমেই ক্ষোভ সঞ্চার হচ্ছে। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে সমন্বয়কদের একটা উইকেট ফালাই দিল আওয়ামী লীগের ছাত্রলীগ। কিভাবে? আপনারা অনেকেই জানেন, মানে এই ঘটনাটা কি অন্তর্বর্তীকালে সরকার কিংবা সমন্বয়কদের নিজের মুখের কথা। সেটি হচ্ছে চট্টগ্রামে আপনার আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী ছিলেন, তিনি হচ্ছেন মোজাম্মেল। তার বাসা যখন নাকি আক্রমণ করা হয়, সেখানে আপনার একটা পর্যায়ে চট্টগ্রামবাসী কিংবা সেই এলাকাবাসী মাইকে অ্যালাউন্স করা হয়। কোন মাইকে? মসজিদের মাইকে। এবং সেখানে আপনার গ্রামবাসী লাঠি সোটা নিয়ে তাদের উপরে আক্রমণ করে, এবং সেই আক্রমণে 3 জন আপনার সমন্বয়ক ব্যাপকভাবে তাদেরকে পেটানো হয়। কারা পিটায়? এলাকাবাসী পিটায়। একটু খেয়াল করবেন, মাইক দিয়ে অ্যালাউন্স করলো, তারপরে এলাকাবাসী ধরে বেধড়ভাবে পেটাইলো। কেন পেটাইলো? আওয়ামী লীগের সাবেক আপনার এমপির বাসায় যে মোজাম্মেল হক আছে, তার বাসা ভাঙচুর, যে লুটপাট যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করেই তাদেরকে ব্যাপকভাবে পেটানো হয়। তো মাইকে যখন নাকি অ্যালাউন্স করা হয়, সেখানে কি বলা হয়েছে? যে ডাকাত ঢুকছে। তো এখানে ডক্টর ইউনূস থেকে কিংবা অন্তর্বর্তীকালে সরকার বা সমন্বয়করা তারা বলতেছে যেটা আওয়ামী লীগের ছাত্রলীগ ঘটাইছে, মানে 1 উইকেট আপনার পড়ে গেছে সমন্বয়কদের। এই সেই আরফাত, যে আরফাত নাকি আপনার বা তার নির্দেশে আওয়ামী লীগের সাবেক এই আপনার ইয়ের বাসায় আক্রমণ করা হয়, এবং চট্টগ্রামবাসী বা যখন নাকি মাইকে অ্যালাউন্স করা হয় তাকে গণপিটনি দেয়। তিনি এখন আইসিইউতে ভর্তি আছে। ডক্টর বলতেছে যে উনি এখন আল্লাহর জিম্মায় আছে, মনে হয় না উনি বাঁচবে। আর 2 জন যে আপনার সমন্বয়ক আছে, মানে 3 জনকে ব্যাপকভাবে মনে করেন পেটানো হয়। 2 জনের অবস্থা মোটামুটি ভালো, অতটাও ভালো বলা যায় না। কিন্তু এই আরফাত, মানে যার নির্দেশে নাকি আপনার এই আক্রমণটা ঘটে, কিংবা যার নির্দেশে নাকি আপনার তারা এই আক্রমণটা চালায় আওয়ামী লীগের আপনার তার বাসায়, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তিনি আসলে হয়তো বা বাঁচবে না, মানে এরকমটা জানাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে চট্টগ্রামে সেখানে আপনার রাতে আক্রমণ করা হয়, এবং সেখানে আপনার এলাকাবাসী আপনার হল্লা হালায়, এবং সেখানে এলাকাবাসী কি লাঠি সোটা দিয়ে পেটায়। সেখানে আপনার মানে খুবই খারাপ অবস্থা। তাহলে এখানে ডক্টর ইউনূস থেকে শুরু করে কিংবা আপনার উপদেষ্টারা, সমন্বয়কারী সার্জিস হাসনাত, তারা যে বলতেছে যেটা আওয়ামী লীগ ঘটাইছে, আমার প্রশ্ন হচ্ছে তাহলে আওয়ামী লীগ এটা কিভাবে ঘটাইলো? আপনারা কি দেখছেন? এটা কি মাইকে ভাই অ্যালাউন্স করা হয়েছে? তাই নয় কি? মাইকে অ্যালাউন্স করা হয়েছে, এলাকাবাসী মনে করেন হল্লা দিছে, হল্লাতে তারা মনে করেন বাটে পইরা গেছে, তাদেরকে ব্যাপকভাবে আপনার ঘনপিটনি দিছে। তো এখানে আওয়ামী লীগ কিভাবে আসলো? বর্তমান যারাই নাকি বলতেছে যে আওয়ামী লীগকে এর জন্যই নিষেধাজ্ঞা করতে হবে, আওয়ামী লীগ প্রতিনিয়ত এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, কেবল তো আপনাদের ডাকাত বলে গেরাও করে রাতে আপনারা ভাঙচুর করতে গেছেন, করতে গেছেন, আগুন ধরাই দিতে গেছেন, লুটপাট করতে গেছেন, তো মাইকে অ্যালাউন্স করে আপনাদের হল্লা দিয়ে আপনাদেরকে পেটায়। তাহলে আওয়ামী লীগের আপনার হাজার হাজার শত শত নেতাকর্মীদের বাসায় যে আপনার মানে অত্যাচার, লুটপাট, চাঁদাবাজি বেধড়ভাবে পেটাচ্ছেন, কুপিয়ে হত্যা করতেছেন, হ্যাঁ, এটা কি করবেন বলেন? এটা কি বলবেন? এটা কি বলবেন? স্বাধীনতা? আপনারা কি আওয়ামী লীগের উপরে কি মব জাস্টিস করতেছেন না? এগুলো কারা ঘটাইতেছে? কারা ঘটাইতেছে? জিন ঘটাইতেছে? আর ভাই আপনাদের মতো মানুষই তো এই ধরনের ঘটনা ঘটাইতেছে। হ্যাঁ, আপনারা রাতে কেন গেলেন আক্রমণ করার জন্য? মাইকে আপনার মসজিদের মাইকে অ্যালাউন্স করলো, এবং এলাকাবাসী হল্লা দিল, এলাকাবাসীর হল্লাতে বেধড়ভাবে মনে করেন পেটাইলো, সেখানে তার এই অবস্থা। মানে তিনি এখন আপনার মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়তেছে। এইটা কি আওয়ামী লীগ ঘটাইছে? আমি আসলে একটা জিনিস বুঝি না, এই অন্তর্বর্তীকালে সরকার তিনি আসলে সঠিক বিচার জীবনও করবে না। তিনি কি সঠিক বিচার তিনি জীবনও করবে না, কারণ তিনি তো এদেরই সরকার। তিনি আওয়ামী লীগের সরকার না, তিনি স্বাধীনতার সরকার না, তিনি হচ্ছে রাজাকারদের সরকার, তিনি হচ্ছে আপনার কি বলে মানে স্বাধীনতা বিরোধীদের সরকার, তাই নয় কি? এটাই তো হচ্ছে বাংলাদেশে। আরে ভাই, বাংলাদেশটাকে শান্তি দেন। প্রতিনিয়ত আপনারা ডাকাতি করতে যাবেন, চাঁদাবাজি করতে যাবেন, আর যখন নাকি এলাকাবাসী হল্লা দিব, মসজিদের মাইকে অ্যালাউন্স করব, আপনাদেরকে মনে করেন গণপিটুনি দিব, তখন আপনারা মানে একদম বেকসুরভাবে খালাস হয়ে যাবেন আওয়ামী লীগের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে। না, এটা কেন? তাহলে আপনারা এই রাতের অন্ধকারে লুটপাট কেন করতে গেছেন বলেন? ভাঙচুর কেন করতে গেছেন? আর ভাই ভাঙচুর তো করতে যান নাই, কারণ ভাঙচুর করতে গেলে তো দিনের বেলায় গেতেন। আপনাদের মেন উদ্দেশ্য ছিল আপনারা লুটপাট করতে যাবেন, বাসার ভিতরে আসবাবপত্র যা পাবেন দামি দামি জিনিস সমস্ত কিছু আপনারা লুটপাট করে মনে করেন নিয়ে আসবেন। আপনাদের মেন উদ্দেশ্য ছিল এটা, আপনাদের উদ্দেশ্য তো ছিল না যে ভাঙচুর করবেন, তাই নয় কি? তো এলাকাবাসী তো ঠিক কাজই করছে ভাই। আমার এলাকায় যদি ঘটে, অবশ্যই মসজিদের মনে করেন অ্যালাউন্স করবে, আপনার গ্রামবাসী এলাকাবাসী বের হবে লাঠি সুটা নিয়ে, যার হাতে যা আছে, যার ঝাড়ু বিস্তা চামিচ যা আছে সবকিছু নিয়ে মানুষ বের হবে। এখন চট্টগ্রামে তাই হয়েছে, মানুষজন বের হয়েছে এবং আপনাদেরকে পেটাইছে। এখন ভাই এখন এটা মনে করেন গণদোলাই হয়েছে, তাই না? ডাকাত পিটাইছে ডাকাত। তো এটার বিচার হবে না, আর এটার বিচার যদি হতে চায় পুরো চট্টগ্রামবাসীদের উপরে হতে হবে, অনলি আওয়ামী লীগের উপরে না। আর আপনারা কি আওয়ামী লীগকে দেখছেন?
মিয়া ফাইজলামি বাদ দেন মিয়া। এই ধরনের আপনারা প্রতিনিয়ত এই ধরনের মনে করেন এই ডাকাতি করতে যাবেন, এলাকাবাসী আপনাদেরকে দুইটা পিটাইবো আর আপনার আওয়ামী লীগের মনে করেন নাম দিয়ে দিবেন না। ফাইজলামি বাদ দেন মিয়া, ফাইজলামির একটা সীমা আছে। তবে যাই হোক, এইটা হইনা ভালো লাগছে যে ডাকাতি করবার গেছে একদম কুত্তার মতো পিটাইছে, মানে তিনটারে, দুইটার অবস্থা তো খুবই খারাপ, আর একটা তো মনে করেন একদম মানে মৃত্যু সজ্জায় তিনি পাঞ্জার হতেছে। তবে দোয়া করি একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের মৃত্যু কামনা কখনোই কাম্য নয়। দোয়া করি আল্লাহ তার এই বাঁচাই রাখুক এবং হেদায়েত দান করুক। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে আমাদের দেশে কি চলতেছে, বর্তমান আমাদের দেশে রাজনৈতিক অবস্থা কি, কোথায় গিয়ে দাঁড়াবে সমন্বয়করা। সম্মানিত দর্শক মন্ডলী, সমন্বয়কদের উপর বারবার হামলা চালানো হচ্ছে, সমন্বয়কদেরকে বারবার গণপিটনি দেওয়া হচ্ছে। আজকে রাতেও সমন্বয়কদের উপর বেধড়ক হামলা চালিয়েছেন ছাত্রলীগ। দর্শক মন্ডলী, অনেকেই বলতেছেন আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে, সমন্বয়করা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। যাই হোক দর্শক মন্ডলী, এই সম্পর্কে আপনারা কি বলতেছেন? বাংলাদেশের একজন সচেতন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতেছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।